আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় সসীম ধারা নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার হচ্ছে সসীম ধারা। এখন সসীম ধারা সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করতে হবে। আমরা অষ্টম শ্রেণীতে প্যাটার্ন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম এবং ওইখানে তোমরা প্যাটার্ন সম্পর্কে কিছু ধারণা অর্জন করেছো। ওই প্যাটার্নের ধারণাটাই আমরা এইখানে আরেকটু বর্ধিতভাবে জানব। প্রথমে আমরা সসীম ধারা বিষয়টাকে সেটা একটু ধারণা স্পষ্ট করব। ধারা সম্পর্কে আমাদের কিছু নলেজ আছে। আমরা যেহেতু পূর্বের ক্লাসে অষ্টম শ্রেণীতে আমরা পড়ে আসছিলাম প্যাটার্ন, ওই প্যাটার্নের নির্দিষ্ট সংখ্যক পদ পর্যন্ত যদি থাকে তাহলে সেইটি একটা সসীম ধারা বা অনুক্রম হবে। যেমন মনে করো সসীম ধারা, সসীম মানে যেই ধারার সীমা নির্দিষ্ট করা থাকবে, সর্বশেষ সীমা উল্লেখ থাকবে, সেইটাই হচ্ছে সসীম ধারা। যেমন মনে করো 2, 4, 6 প্লাস এইভাবে যাইতে যাইতে মনে করো আমি 50 পর্যন্ত গেলাম। এই যে দেখো 2, 4, 6, এরপরে এইদিকে আরও অনেকগুলা ভ্যালু আছে, কিন্তু সর্বশেষ পদ কত? 50। মানে এটা সর্বশেষ পদ আমরা জানি, মানে সর্বশেষ পদ আমরা বের করতে পারবো, তার মানে এটা একটা সসীম ধারা। আর যদি আমাদের সর্বশেষ পদ এখানে দেওয়া না থাকে, তার মানে এটার লাস্ট ডিজিট কত সেটা কিন্তু আমাদের জানা নেই, তার মানে এটা অসীম ধারা। তবে যদি এটার সমষ্টি দেওয়া থাকে, মনে করো এইভাবে যেতে যেতে এটা 500 হয়ে গেল, এইটা কি দ্বারা হবে তাহলে বলো তো দেখি? এইটাও কিন্তু তখন একটা কি দ্বারা হবে? সসীম দ্বারা হবে। কেননা দেখো এখানে আমরা সর্বশেষ পদ জানি না, কিন্তু কত পদ পর্যন্ত যাওয়ার পরে 500 পাওয়া যাবে, এই 500 হইতে এখানে আমাদের কয়টা পদ লাগবে, এইভাবে যদি আমরা যাই তাহলে 500 হইতে যেই কয়টা পদ লাগবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে বের করব ওই প্রসেসটা হয়তো আমরা পরে দেখব। তাহলে এটা কিন্তু সর্বশেষ পদ জানা সম্ভব, যেহেতু এটা সমষ্টি দেওয়া আছে। যদি আমরা সমষ্টিটা উল্লেখ না থাকে তাইলে এটা একটা হয়ে যাবে কি দ্বারা? অসীম দ্বারা। তাহলে সসীম দ্বারা সম্পর্কে মোটামুটি আমরা আমাদের ধারণা স্পষ্ট হয়ে গেল। এবার দেখো আমরা অষ্টম শ্রেণীতে কিভাবে বের করছিলাম। সবসময় যেহেতু সসীম দ্বারা তোমাদের বইয়ে আলোচনা আছে। সসীম দ্বারা দুই ধরনের, একটা হচ্ছে সমান্তর দ্বারা, আরেকটা হচ্ছে গুণোত্তর দ্বারা। আজকে আমরা সমান্তর দ্বারা, সসীম দ্বারার অন্তর্গত সমান্তর দ্বারা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা, সমান্তর দ্বারার বিষয়টা কি? 1 + 3 + 5 + 7 প্লাস, এটা একটা, এই যে দেখো এটার সর্বশেষ সংখ্যা বা ডিজিট আমরা কিন্তু জানি 49, তার মানে এটা একটা সসীম দ্বারা। এবার এই সসীম দ্বারার দেখো প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7 প্লাস এদিকে আরও অনেক ভ্যালু আছে। এই ভ্যালু যাইতে যাইতে এটা কত পর্যন্ত যাবে? 49 পর্যন্ত যাবে। আচ্ছা, এবার এটা সমান্তর দ্বারা কিভাবে আমরা বুঝবো? দেখো পিছনের পদ থেকে, সবসময় পিছনের পদ থেকে ঠিক তার সামনের পদ আমরা বিয়োগ করব। যদি সকল ক্ষেত্রে বিয়োগ ফল একই হয় তাহলে এটা সমান্তর দ্বারা হবে। যেমন দেখো এখানে 3 - 1 সমান কত? 2। আবার 5 থেকে ঠিক তার পদ, তাহলে 5 - 3 2, 7 - 5 2। দেখো সকল ক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্সটা বা পার্থক্যটা কিন্তু এটা 2 আসতেছে। অন্তর্ফলটা মানে, অন্তর্ফল মানে বিয়োগফল, অন্তর্ফলটা যেহেতু সকল ক্ষেত্রে আমাদের একই আসতেছে, তার মানে এটা একটা সমান্তর দ্বারা। তাহলে এরকমভাবে এখন দেখো এখানে আমরা যে দ্বারাটা এখানে তোমাদেরকে উদাহরণ দিলাম যে 1 + 3 + 5, 1-এর চেয়ে 3 বড়, 3-এর চেয়ে 5 বড়, 5-এর চেয়ে 7 বড়। এখন সবসময় যে সামনেরটা ছোট এবং পিছনেরটা বড় এইভাবে যে থাকবে এরকম কোনো কথা নয়, দ্বারা এরকমও থাকতে পারে। মনে করো 7 + 5 + 3 + 1, দেখো আচ্ছা এখানে সর্বশেষ পদ আমরা -49 দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। এবার দেখো এইখানে দেখো প্রথম পদ 7, এর পরবর্তী পদ 5,
এর পরবর্তী পদ 3, এর পরবর্তী পদ 1। এখন আমরা কি করব, আমরা কিন্তু সবসময় পিছনের পদ থেকে ঠিক তার সামনের পদ বিয়োগ দিব, সেটা পিছনের পদ ছোটো হোক বা বড় হোক। এইখানে দেখো এটা সমান্তর দ্বারা হয় কিনা। 5 থেকে আমরা ঠিক এর পূর্বের পদ বিয়োগ দিব, তাহলে -2। 3 থেকে তার পূর্বের পদ বিয়োগ দিব, তাহলে -2। 1 থেকে তার পূর্বের পদ বিয়োগ দিব, -2। দেখো সকল ক্ষেত্রে আমাদের ডিফারেন্সগুলো কিন্তু এখানে -2 -2 -2, তার মানে এইটাও একটা সমান্তর দ্বারা। তাহলে তোমাদের এই বিষয়টা কিন্তু স্পষ্ট ধারণা রাখতে হবে। সবসময় পিছনের পদ ছোটো থাকুক বা বড় থাকুক সেইটা মুখ্য বিষয় নয়, তোমার পিছনের পদ থেকে ঠিক তার পূর্বের পদ বিয়োগ দিতে হবে। আবার বলি দেখো, পিছনের পদ থেকে ঠিক তার পূর্বের পদ বিয়োগ দিতে হবে। তাহলে কোনো দ্বারা সমান্তর দ্বারা কিনা সেইটা তোমার জাস্টিফাই করার জন্য মিনিমাম 2 থেকে 3টা তুমি সবসময় পিছনের পদ থেকে সামনের পদ বিয়োগ দিবা। শুধু 5 থেকে 7 বিয়োগ দেওয়ার পরে শুধু আমি একটা ডিফারেন্স বের করলাম, এর মানে এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা সমান্তর দ্বারা কিনা। মিনিমাম তুমি 3টা জাস্টিফাই করবা। 5 থেকে 7 বিয়োগ দিবা -2, 3 থেকে 5 বিয়োগ দিবা -2, 1 থেকে 3 বিয়োগ দিবা -2। মিনিমাম তুমি 3টা জাস্টিফাই করবা, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবা। যদি দেখো যে সবসময় ডিফারেন্সটা একই আসে, তাহলে সেটা হবে সমান্তর দ্বারা। আচ্ছা, এবার আমরা অষ্টম শ্রেণীতে প্যাটার্ন সম্পর্কে পড়েছিলাম। মনে করো অষ্টম শ্রেণীতে আমরা 3, 5, 7, 9 অষ্টম শ্রেণীতে এরকম প্যাটার্ন পড়েছিলাম আমরা। সেইখানে আমরা ডিফারেন্স দেখেছিলাম, পিছনের এটা থেকে ঠিক তার পূর্বের এটা বিয়োগ দিলে কত হয় 2, 7 থেকে 5 বিয়োগ দিলে কত হয় 2, 9 থেকে 7 বিয়োগ দিলে কত হয় 2। এই ক্ষেত্রে আমরা দেখো কতম পদ, মানে এখানে তোমাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এদিকে পঞ্চম পদ, ষষ্ঠ পদ, অষ্টম পদ, নবম পদ, দশম পদ। এখন যদি তোমাকে বলে দেওয়া হয় যে এখানে 12তম পদ কত, তাহলে আমরা এটা অষ্টম শ্রেণীতে কিভাবে করেছিলাম আমরা একটু স্পষ্ট ধারণা নেই। দেখো আবার একটু খেয়াল করি, আমরা এইখানে পার্থক্য যত ছিল এই পার্থক্যর সাথে আমরা কি বসিয়েছিলাম, একটা ক বসিয়েছিলাম। পার্থক্যর সাথে সবসময় আমরা একটা কি বসিয়েছিলাম, ক বসিয়েছিলাম। এবার এটা আমাদের কত হইল, 2 ক হইছে 2 ক, কিন্তু এটাকে আমরা 2 ধরে নিব। এবার আমরা দেখব এই প্রথম পদটা পাইতে আমাদের এইটার সাথে কত যোগ বা বিয়োগ করা লাগে। তাহলে এইটা 2 ক লিখেছি, কিন্তু এটাকে আমরা 2 ধরে নিব। এই 2 কোণটা আমাদের পার্থক্যের 2, আর এটার সাথে সবসময় আমরা একটা ক বসিয়েছিলাম। এবার এটা 2 ক হয়েছে, কিন্তু আমরা এটাকে ধরে নিব কি 2। এবার এইখানে আছে 2, আমাদের এই প্রথম পদ হইতে আরও কত কি করা লাগে, আরও 1 যোগ করা লাগে। তাইলে আমাদের এই যে আমাদের প্যাটার্ন বা এটাও একটা অনুক্রম বা দ্বারা দেওয়া আছে, ধরে নাও এটা একটা অনুক্রম, এখানে আমরা প্লাস চিহ্ন বসাই দিতে পারি, তাহলে আমাদের দ্বারা হয়ে যাবে। তাহলে এখন আমাদেরকে যদি বলে যে এই দ্বারার 10তম পদ কত হবে, তাহলে আমরা কিন্তু এই কর এখানে এখন কত বসাই দিব, 10 বসাই দিব। যেমন দেখো 10তম পদ কত হবে, তাইলে 2 গুণ 10 যোগ 1, 10 দ্বিগুণে 20 যোগ 1, তাহলে কত 21। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে যাইতে যেতে আমাদের 10তম পদ কত হবে, 21 হবে। কিন্তু তাহলে দেখো আমাদের এই প্যাটার্নের কতম পদ আমরা কি পেয়ে গেলাম, যে কোনো পদ আমরা পাবো 2 ক যোগ 1। এটা আমরা অষ্টম শ্রেণীতে শিখে আসছি, এবং 2 ক যোগ 1 কীভাবে আসে এটাও আমরা এখন দেখেছি। কতম পদ 2 ক যোগ 1, কিন্তু ঠিক একই দ্বারা 3 + 5 + 7 + 9, এইটা আমরা বীজগণিতে এইখানে আমরা কিভাবে নির্ণয় করব। আমাদের এই চ্যাপ্টারে আমরা এটা কিভাবে নির্ণয় করব। এই চ্যাপ্টারে নির্ণয় করার জন্য আমাদের এইটাকে আমরা এখানে লিখেছি কতম পদ, এই ককেই আমরা এখন এইখানে n দ্বারা সূচিত করব। nতম পদ, nতম পদ, nতম পদ, এটা সূত্রটা হচ্ছে a + n - 1 × d। তোমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, a + n - 1 × d। এবার আমাদেরকে এইখানে দেখছি আমরা 10তম পদ আমাদের কত বের হয়েছিল, 21 বের হয়েছিল। দেখি তো আমরা এখানে 10তম পদ কি বের হয়, তাহলে 10তম পদ, 10তম পদ এইখানে এ মানে হচ্ছে আমাদের যেই দ্বারা দেওয়া থাকবে এই দ্বারার প্রথম পদ, তাহলে এখানে এ মানে কত 3, প্লাস n মানে যততম পদ বলে ঠিক তত, তাহলে 10 - 1, d মানে আমাদের ডিফারেন্স কত, 5 থেকে 3 গেলে 2, তাহলে দেখো 3 + 10 থেকে 1 গেলে কত 9 গুণ 2, 3 + 9 দ্বিগুণে 18, তার মানে কত 21।
তাহলে দেখো আমাদের পূর্বের আমরা এইটা দিয়েও যদি আমরা 10তম পদ নির্ণয় করি তাহলে আমাদের কত আসে 2 গুণ 10 যোগ 1, তাহলে কত 10 দুগুণে 20 যোগ 1 কত 21। এটা দিয়েও আমাদের 21 আসতেছে, এইভাবেও আমাদের 21 আসতেছে। তবে আমরা এই চ্যাপ্টারে কিন্তু আমরা এই nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। এখন এই যে আমাদের 2 ক যোগ 1 এইটা এবং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এই দুইটার মধ্যে সুবিধা কোনটা এটা আমরা একটু দেখব। দেখো আমাদেরকে যদি বলে যে এই দ্বারাটাই এটাকে আমরা বীজগণিতের সাহায্যে লিখতে পারি 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এটা লিখে নিলাম। এবার দেখো তোমাকে যদি বলে যে এইটার 10তম পদ এই যে দ্বারা দেওয়া আছে এই দ্বারার 10তম পদ নির্ণয় করো, যদি তুমি এটা প্যাটার্নের নিয়ম অনুযায়ী প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সাধারণ অন্তর বের করতে হবে। আবার এটার সাথে ক বসিয়ে এটার এই যে বীজগাণিতীয় রাশিটা এটাকে বীজগাণিতীয় রাশি বা সাধারণ পদ বলা হয়, এই সাধারণ পদ নির্ণয় করে এরপরে কর মান বসাইলে যততম পদ বলবে কর মান তত বসাইলে এখান থেকে আমাদের ওই সংখ্যাটা বের হবে। কিন্তু আমরা যদি আমাদের ওই nতম পদের সূত্রটা বসাই তাহলে আমরা সাথে সাথে পেয়ে যাব এখানে আর এই বীজগাণিতিক রাশি আমাদের নির্ণয় করতে হবে না। আমাদের বীজগাণিতিক রাশি nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই যে এটাই আমাদের বীজগাণিতিক রাশি অলরেডি নির্ণয় করা আছে। আমরা এখানে যতই বলুক না কেন আমরা এখানে শুধু মানগুলো বসাই দিব আমাদের বেরিয়ে যাবে। কিন্তু এই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু তোমার প্রত্যেকটা প্যাটার্নের জন্য তোমাকে এই বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে তোমাকে যত বলবে যে এততম পদ নির্ণয় করো তখন তুমি করমান তত বসাইতে হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে তোমাকে এইভাবে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। কিন্তু এই nতম পদ এই যে আমাদের এইখানে এই সূত্রটা আছে এই সূত্রতে তুমি আর তোমার প্রত্যেক প্যাটার্নের জন্য তোমাকে এই রাশি নির্ণয় করতে হবে না, তুমি শুধু এইখানে মান বসাই দিবা। যততম পদ বলবে এত শুধু এইখানে বসাই দিবা। এ মানে প্রথম পদ, n মানে যততম পদ বলবে তত বসাই দিবা, আর ডি মানে ডিফারেন্স মানে পার্থক্যটা বসাই দিবা। তোমাকে আর এইখানে বারে বারে যেমন মনে করো 5 যোগ 7 যোগ 9 যোগ 11, তোমাকে বললো এই যে একটা প্যাটার্ন বা এই যে একটা ধারা দেওয়া আছে এই ধারার 20তম পদ কত, আমাদের 20তম পদ বের করতে হবে। 20তম পদ হোয়াট, এটার 20তম পদ কত। এবার কিন্তু এই প্যাটার্নের 20তম পদ বের করতে তোমাকে এটার বীজগাণিতিক রাশিটা নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে কর এখানে তোমার যততম পদ ওই কর ভ্যালু তত বসাইতে হবে, এরপরে তোমার 20তম পদ নির্ণয় হবে। কিন্তু আমরা যদি nতম পদের সূত্র ইউজ করি, nতম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রতে ইউজ করি তাহলে কিন্তু তোমার আর ওই বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে না। এইখানে শুধু তুমি ভ্যালুগুলো বসাই দিবা তাহলে তোমার 20তম পদ নির্ণয় হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা দুইটার পার্থক্য বুঝতে পারছো। সকল ক্ষেত্রে এইখানে শুধু যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে শুধু ভ্যালুগুলো বসাই দিবা, মান বেরিয়ে যাবে। আর যদি তুমি প্যাটার্নের ওই সূত্রের সাহায্যে করতে যাও তাহলে কিন্তু প্রত্যেকটা প্যাটার্নের ক্ষেত্রে, যেমন এই প্যাটার্নটার ক্ষেত্রে আমাদের বীজগাণিতিক রাশি কি আসে দেখো, এটার পার্থক্য কত 2, 9 থেকে 7 গেলে 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2, তাহলে আমাদের এটার বীজগাণিতিক রাশি পার্থক্য যত তার সাথে একটা ক বসাবো। এবার আমরা দেখবো এখানে প্রথম পদ পাইতে কত যোগ বা বিয়োগ করা লাগে। তাহলে এখানে প্রথম পদ আছে কত 5, তার মানে এখানে 2, এটার সাথে আরও 3 যোগ করলে 3 দিয়ে 5 হবে। তাহলে এই প্যাটার্নের ক্ষেত্রে আমাদের বীজগাণিতিক রাশি আগের প্যাটার্নের ক্ষেত্রে ছিল 2 ক যোগ 1, কিন্তু এই প্যাটার্নের ক্ষেত্রে 2 ক যোগ 3। এই বীজগাণিতিক রাশি নির্ণয় করার পরে এই সাধারণ পদ নির্ণয় করার পরে এবার তোমাকে যততম পদ বলবে ঠিক তত করমান তত বসাইলে 10তম পদ বললে করমান কত হবে 10, মানে 10 দুগুণে 20 3 23, 10তম পদ হবে 23। এইভাবে তোমাকে এই সাধারণ পদ নির্ণয় করার পরে তোমাকে যততম পদ বলবে তত বের করতে হবে। কিন্তু এই nতম পদের সূত্র যদি তুমি ইউজ করো তোমাকে আর এই বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে না, এইখানে শুধু বসাই দিবা। মনে করো এটাকে যদি আমরা বীজগাণিতীয় দ্বারা ধরি তাহলে প্রথম পদ কত 5 প্লাস n মানে যততম, মনে করো 10তম পদ বলো তাহলে 10 মাইনাস 1 ইন্টু ডি মানে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স কত আমাদের 2, তাহলে 5 প্লাস 10 থেকে 1 করলে 9, তাহলে 5 প্লাস 9 দুগুণে 18, 18 পাশে 23। এইখানেও তুমি যদি 10তম পদ নির্ণয় করো তাহলে 2 গুণ কত 10 যোগ 3, তাহলে 10 দুগুণে 20 যোগ 3 মানে কত 23। তাহলে কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু তোমাকে এই বীজগাণিতিক রাশি বা সাধারণ পদ বের করে
আনা লাগতেছে সকল প্যাটার্নের ক্ষেত্রে বা সকল ধারার ক্ষেত্রে। কিন্তু এই nতম পদ এই সূত্র যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তুমি সকল ক্ষেত্রে এই সূত্র ইউজ করতে পারবা, এটা আর তোমাকে নতুন করে বের করে নিতে হবে না। তাহলে আশা করি এই এতটুকু ভালোভাবেই বুঝতে পারছো। এবার আমরা মনে করো এই ধারাটার এই যে একটা ধারা দেওয়া আছে, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি 5 + 7 + 9 + 11, সর্বশেষ পদ আমাদের মনে করো এখানে 49 দেওয়া আছে। এই ধারাটার সমষ্টি তোমাকে নির্ণয় করতে বলা হইল, এটার সমষ্টি, এই ধারার সমষ্টি কত। তাহলে আমরা আমাদের এই ক্ষেত্রে দুইটা সূত্র আমরা ইউজ করব। দেখো, তাহলে আমরা আগে আলোচনা করেছি nতম পদ, যে কোনো পদ বের করার জন্য আমরা যে সূত্র ইউজ করব সেটা হচ্ছে a + n - 1 * d। এবার যে কোনো যদি পদসংখ্যা তোমার জানা থাকে nতম পদ পর্যন্ত সমষ্টি বা n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি এই সূত্র দুইটা তোমাদের মুখস্থ রাখতে হবে, n/2 * 2a + n - 1 * d। এই দুইটা সূত্র কিন্তু তোমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। দেখো, nতম পদ আমরা দেখেছি, এই দুইটা সূত্র মুখস্থ করে ফেলো। nতম পদ a + n - 1 * d, nতম পদ পর্যন্ত সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদ পর্যন্ত n সংখ্যক পদের সমষ্টি বা nতম পদ পর্যন্ত সমষ্টি n/2 * 2a + n - 1 * d। তোমাদের বইয়ে এই দুইটা সূত্র খুব ভালোভাবেই উল্লেখ আছে, তোমরা ওইখান থেকে এই দুইটা সূত্র খুব ভালোভাবে শিখে নিবা বা মুখস্থ করে নিবা। এই দুইটা সূত্র কিন্তু তোমাকে অবশ্যই ভালোভাবে শিখে নিতে হবে। আবার আমরা পড়ি nতম পদ a + n - 1 * d, nতম পদ পর্যন্ত বা n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n/2 * 2a + n - 1 * d। এখন আমরা কোনো একটা সসীম সমান্তর দ্বারার পদসংখ্যা কীভাবে নির্ণয় করে সেইটা আমরা দেখব। মনে করো একটা ধারা লিখে নিই আমরা 2, 4, 6, 8 এভাবে যাইতে যাইতে মনে করো আমরা 50 পর্যন্ত গেলাম। দেখো এখানে 2 + 4 + 6 + 8, এরপরে কত আছে 8-এর পরে 10, 10-এর পরে কত আছে 12, যেহেতু এইগুলা জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এইভাবে যাইতে যেতে আমরা 50 পর্যন্ত যাব। এখন এইখানে কয়টা এইভাবে যাইতে থাকলে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, 5 নম্বর পদ, 6 নম্বর পদ, 7 নম্বর পদ এইভাবে যাইতে যেতে 50 পর্যন্ত গেলে কয়টা পদ হবে সেইটা আমরা কিভাবে বের করব। সেইটা আমাদের বের করার জন্য দেখো, সর্বশেষ পদটাকে সবসময় n নম্বর পদ বলা হয়। 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, 6 নম্বর পদ, 7 নম্বর পদ যাইতে যাইতে সর্বশেষ n নম্বর পদ। তাইলে n নম্বর পদ অথবা এটাকে কি বলা হয় nতম পদ। তাহলে এখানে n নম্বর পদ বা nতম পদ কত 50, মানে এই যে দেখো nতম পদ কত আমাদের nতম পদ, মানে সর্বশেষ পদকে সবসময় কি বলা হয় nতম পদ বলা হয় বা n নম্বর পদ। 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ এভাবে যাইতে যেতে আমাদের কত সর্বশেষটাকে n নম্বর পদ বলা হয়। তবে এটা কিন্তু সবসময় সমান্তর ধারার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে আমাদের যে ধারাটা দেওয়া আছে সেটা সমান্তর ধারা কিনা। 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2, তার মানে এটা একটা সমান্তর ধারা। এবার এই সমান্তর ধারার এটা 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ এইভাবে যাইতে যেতে এই লাস্টেরটাকে কি বলা হয় n নম্বর পদ। তাহলে আমাদের n নম্বর পদ বা nতম পদ সমান কত 50। এবার আমরা এইখানে সর্বমোট এইভাবে 2, 4, 6, 8, 10 এইভাবে যাইতে যেতে আমরা যদি 50 পর্যন্ত লিখি তাহলে এখানে কয়টা পদ আছে এটা আমরা কিভাবে বের করব। তাহলে সর্বশেষ পদকে কি বলা হয় n নম্বর পদ। 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, 5 নম্বর পদ, 6 নম্বর পদ, 7 এইভাবে যাইতে যেতে n নম্বর পদ। তাহলে আমাদের n নম্বর পদ বা nতম পদ কত 50। এবার nতম পদের সূত্র আমরা জানি a + n - 1 * d সমান কত 50। এবার আমরা কিন্তু যেটা করব সেটা হচ্ছে a মানে হচ্ছে আমাদের এখানে প্রথম পদ, 2 + n তো আমরা জানি না, n মানে n নম্বর পদ, n কয় নম্বর পদ এটা আমরা জানি না, তাহলে n - 1ই থাকলো। আর d মানে ডিফারেন্সটা আমাদের কত দেখো 4 - 2, মানে আমরা দেখেছিলাম ডিফারেন্স হচ্ছে আমাদের 2 সমান 50 বা 2 প্লাস গুণ করবো আমরা 2n প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2 50 বা দেখো এই +2 - 2 বাদ গেলে এখানে 2n = 50 বা
n ইজিক্যাল টু 50/2, সুতরাং n ইজিক্যাল টু কত 25। তার মানে 2 4 6 8 এইভাবে যাইতে থাকলে আমাদের 50 পর্যন্ত গেলে আমাদের এইটাকে n নাম্বার পদ বলে। এবার n কত 25, তার মানে 25 নাম্বার পদ, n নাম্বার পদ। এবার n আমাদের কত বেরিয়ে গেল 25, তার মানে 25 নাম্বার পদ 50। তাহলে 1 নাম্বার পদ 2 নাম্বার পদ 3 নাম্বার পদ 4 নাম্বার পদ এইভাবে যাইতে যেতে 25 নাম্বার পদ 50। তাহলে এই 50 পর্যন্ত আমাদের কয়টা পদ আছে? 25টা পদ। এখন সমান্তর ধারার ক্ষেত্রে এইভাবে তোমাকে যখন সৃজনশীল তুমি করবা তখন পদ সংখ্যা বের করার জন্য তোমাকে এইভাবে nতম পদ সর্বশেষ পদটাকে লিখতে হবে এবং এইভাবে ক্যালকুলেশন করে তোমাকে এই n এর মান বের করে তোমার পদ সংখ্যা নির্ধারণ করতে হবে। কিন্তু এইটাকে যদি তুমি যখন এটা নৈর্ভূতিকে আসবে, যদি বলে এখানে যে এখানে 50 না দিয়ে যে কোনো হইতে পারে যে 80, এইখানে কয়টা পদ আছে, 2 থেকে 80 পর্যন্ত গেলে কয়টা পদ আছে, এইভাবে যদি তোমাকে বলা হয় তাহলে এটা কিন্তু আমরা সহজভাবে জানি। দেখো 2 4 6 8 এইভাবে 80 পর্যন্ত গেলে এখানে জোড় সংখ্যাটি 2 থেকে শুরু হয়েছে, তাহলে 80 পর্যন্ত জোড় সংখ্যা আছে 40টা, বিজোড় সংখ্যা আছে 40টা, তাহলে এই 80 পর্যন্ত এখানে জোড় সংখ্যা 40টা। এইভাবে কিন্তু আমরা সহজভাবে বুঝতে পারি। এখন যদি তুমি না বুঝো তাহলে তুমি কি করবা, সবসময় দেখো সমান্তর ধারার ক্ষেত্রে পিছনের পদ থেকে তুমি সামনের পদ বাদ দিবা। 80 থেকে সামনের, এইখানে আমাদের সর্বশেষ পদ হচ্ছে কত 80, এ থেকে আমি সামনের পদ বিয়োগ দিব। তাহলে 80 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে আমাদের কত হয় 78। এইটাকে সবসময় এখানে ডিফারেন্সটা দিয়ে ভাগ দিবা। তাহলে 4 থেকে 2 গেলে কত 2, এটা যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কত 3 দুগুণে 6 18, 9 দুগুণে 18 39। যেই ভাগফলটা আসবে এটার সাথে সবসময় 1 যোগ দিবা, তার মানে 40টি পদ। সবসময় কী করতে হবে, পিছনের পদ থেকে সমান্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয়ের জন্য পিছনের পদ থেকে সামনের পদ বিয়োগ দিবা। সামনের পদ বিয়োগ দিয়ে যে রেজাল্ট আসবে সেইটাকে ডিফারেন্স দিয়া ভাগ দিবা। যেই রেজাল্ট আসবে ওইটার সাথে সবসময় 1 যোগ করবা, ওইটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা। দেখো আমাদের পদ সংখ্যা কত 40। জোড় সংখ্যা যদি 2 থেকে আমি 80 পর্যন্ত লিখে যাই তাহলে আমাদের বিজোড় সংখ্যা আছে কত 1 থেকে 80 পর্যন্ত, বিজোড় সংখ্যা আছে 40টি, জোড় সংখ্যা আছে 40টি। তাহলে আমরা 2 4 6 এইভাবে জোড় সংখ্যাগুলো লিখে গেলে কিন্তু আমরা 40টি পদ পাবো, মানে আমাদের এই যে দেখো 40ই আসছে। তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ার হইতে পারছো। এবার যদি আমাদেরকে বলে যে এখানে মনে করো আমরা 80 দিলাম না, n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত, এইটার n সংখ্যক পদ পর্যন্ত এইটার সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে বলে। 2 যোগ 4 যোগ 6 যোগ 8 এভাবে যাইতে যাইতে প্লাস n সংখ্যক পদ পর্যন্ত আমাদের সমষ্টি নির্ণয় করতে বলে। তাহলে আমাদের সমষ্টির সূত্র আমাদের কি ছিল আমরা কিন্তু জানি। আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করব তখন আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। এখন আমরা বেসিক কনসেপ্টগুলো আলোচনা করতেছি। তাহলে আমরা যেহেতু সমষ্টি চাইছে n সংখ্যক, আমরা 1 নম্বর পদ 2 নম্বর পদ 3 নম্বর পদ 4 নম্বর পদ এইভাবে যেতে যেতে n সংখ্যক পদ মানে n নাম্বার পদ পর্যন্ত, তাহলে n নাম্বার পদ পর্যন্ত আমরা সমষ্টি কি শিখছিলাম, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কি ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এইগুলা দেখো জোড় সংখ্যা 2 4 6 8 এইভাবে জোড় সংখ্যা পর্যন্ত n সংখ্যক পদ। এবার n কত আমরা জানি না, যেটাই হোক না কেন n সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা আমাদের কি আসে দেখো n/2 2a। এ মানে কত দেখো, এ মানে হচ্ছে আমাদের প্রথম পদ, তাহলে কত 2 প্লাস n তো আমরা জানি না, তাহলে d মানে ডিফারেন্সটা কত 4 থেকে 2 গেলে 2, তাহলে কত আসে n/2 2 দুগুণে 4 প্লাস 2n প্লাসে মাইনাসে -2, তাহলে n/2 4 থেকে 2 গেলে কত হয় 2 প্লাস 2n, তার মানে n/2 এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কি থাকে 1 প্লাস n, এই 2 গেলে তাহলে আমাদের কি থাকে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। তাহলে দেখো জোড় সংখ্যক পদের সমষ্টি 2 4 6 8 এইভাবে যদি আমরা জোড় সংখ্যাগুলো লিখি এর সমষ্টি কী বের হইল আমাদের n ইন্টু n প্লাস 1। জোড় সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। তোমরা এটা মুখস্থের মতো রেখে দাও, যে কোনো জোড় সংখ্যক পদের সমষ্টি আসবে যদি ডিজিটগুলা 2 হয় ক্রমিক জোড় সংখ্যক পদের সমষ্টি হবে কত n ইন্টু n প্লাস 1। এইখানে n কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এইখানে n হচ্ছে পদ সংখ্যা, এইটা কিন্তু সর্বশেষ পদ নয়। 1 নাম্বার পদ 2 নাম্বার পদ 3 নাম্বার পদ 4 নাম্বার পদ এইভাবে যাইতে যেতে সর্বশেষে যেই পদ থাকবে সেই পদ পর্যন্ত মানে সেই পদ সংখ্যা হচ্ছে n। যদি মনে করো এখানে 50 থাকে, সাপোজ এইখানে তোমাকে 50 দেওয়া হলো, n মানে কি 50 না, n মানে কিন্তু 50 নয়, n মানে হচ্ছে এই 50 পর্যন্ত এইভাবে লেখা গেলে কয়টা পদ হয় ওই পদ সংখ্যা হচ্ছে n।
তাহলে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, এইভাবে যাইতে যেতে আমাদের 50 পর্যন্ত যাইতে হবে। এবার বলো তো দেখি 50 পর্যন্ত আমরা এইভাবে জোড় সংখ্যাগুলো যদি লিখে যাই 2, 4, 6, 8, তাহলে 50 পর্যন্ত, মনে করে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টা? 25টা। জোড় সংখ্যা আছে কয়টা? 25টা। মানে এই জোড় সংখ্যা, এইখানে এটা তো জোড় সংখ্যার দ্বারা, এইখানে n মানে পদ সংখ্যা, মানে কয়টা জোড় সংখ্যা কয়টা আছে 50 পর্যন্ত? 25টা। n মানে হবে 25। তাহলে আমরা দেখলাম যেই কোনো জোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n+1। ঠিক একইভাবে চলো আমরা বেজোড় সংখ্যার সমষ্টি দেখি কি আসে। এক, 3, 5, 7 n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত বেজোড় সংখ্যার সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যে কোনো সমষ্টির সূত্র আমরা জানি, সমষ্টি n/2 × 2a + n-1 × d। তাহলে n তো কত সংখ্যক পদ পর্যন্ত এখানে আমাদের জানা নাই, n সংখ্যক পদ পর্যন্ত n/2 × 2, এ মানে কত আমাদের প্রথম পদ 1 + n-1 যা থাকলো, ডিফারেন্সটা আমরা জানি 3 থেকে 1 গেলে 2, তাহলে n/2, এখানে 2 একে 2 + 2n + এ - 2 একে 2। এবার দেখো n/2 -2 + 2 বাদ গেলে এখানে থাকে কি 2n। এবার আমাদের এই 2 গেলে এখানে থাকে n আর n গুণ করলে n²। তাহলে 1, 3, 5, 7 এইভাবে আমরা যাই, যদি বিজোড় সংখ্যাগুলো নেই তাহলে বিজোড় সংখ্যার সমষ্টি আসে n²। বিজোড় সংখ্যার সমষ্টি আসে n²। তাহলে বলো তো দেখি আমাদের জোড় সংখ্যাগুলোর সমষ্টি কি আসছিল? গুড, n × n+1। তাহলে আমরা একটু এবার সুন্দর করে সাজিয়ে নেই। দেখো তোমরা যদি ভালো করে মনোযোগ দাও তাহলে অনেক কিছু বুঝতে পারবা। তাহলে আমরা একটু লিখি, যে কোনো সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 × 2a + n-1 × d। কিন্তু এই সূত্র ইউজ করে আমরা বেজোড় সংখ্যক পদের সমষ্টি 1, 3, 5, 7 এইভাবে যদি যাইতে থাকি আমরা n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত এই বেজোড় সংখ্যার সমষ্টি আমরা কি পেয়ে গেলাম? n²। এবার যদি 2 + 4 + 6 + 8 এভাবে জোড় সংখ্যাগুলোর পদের সমষ্টি আমরা কি পেয়ে গেলাম? n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত আমরা কি পেয়ে গেলাম? n × n+1। আশা করি এই দুইটা তোমরা এতক্ষণ আমরা যা দেখাইলাম ওইখান থেকে কিন্তু আমরা এটা নিয়ে আসলাম। বিজোড় সংখ্যক পদের n সংখ্যক, মানে বিজোড়গুলো যদি পদগুলো বিজোড় হয় তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সূত্র হবে n²। যদি জোড় হয় তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হবে n × n+1। এখন এই দুইটা সূত্র ইউজ করে দেখো আমরা কি করি। মনে করো তোমাকে আমি বললাম 1 + 3 + 5 + 7, তোমাকে আমি বললাম এইগুলো যোগ করলে কত হবে? তুমি দেখতেছো 1, 3, 5, 7 বিজোড় সংখ্যা এখানে। এখন এইগুলো আমরা যোগ করার কোনো দরকার নাই। আমরা দেখেছি n মানে কি পদ সংখ্যা, আমরা কিন্তু বলেছিলাম n সংখ্যক পদ পর্যন্ত মানে পদ সংখ্যা 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ এইভাবে যাইতে যেতে এখানে এসে যত নাম্বার পদ মানে 7 নাম্বার হইতে পারে, 8 নাম্বার হইতে পারে। এখন আমরা দেখবো এখানে ওই পদ সংখ্যাটাই হচ্ছে এই n। তাহলে এখানে কয়টা পদ আছে? 1, 2, 3, 4 এবং এটা বিজোড়। আমরা জানি বিজোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n²। n মানে কি পদ সংখ্যা, যতটা পদ থাকে। তাহলে এখানে বিজোড় পদ দেখতেছি আমরা 1, 2, 3, 4 4টা পদ আছে। তাহলে যতটা পদ হয় তত স্কোয়ার, তাহলে 4² মানে কত? 16। তুমি এটা যোগ করলে দেখো 16 হবে। 7, 5, 12, 12, 3, 15 আর 1, 16। এবার মনে করো ঠিক একইভাবে তোমাকে আমি 1, 3, 5, 7, 9, 11, 13, 15 এটা সমষ্টি কত? তুমি চটপটে এটা করে ফেলবা। এখানে কয়টা পদ আছে দেখো, এগুলো বিজোড় সংখ্যা আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8² মানে কত? 64। তুমি এইগুলা যোগ করলে কত আসবে? 64 আসবে। তুমি যোগ করে দেখো এইগুলা কি আসবে? 64 আসবে। তাহলে আমরা কিন্তু এই বেজোড় সংখ্যক পদের সমষ্টি ওই সমষ্টি দিয়ে করলেও আমাদের কি হবে? 64 বের হবে। তবে আমরা যদি আমাদের সৃজনশীলে আসে তাহলে কিন্তু আমরা ওই সূত্র দিয়েই করব, কিন্তু নৈর্বৃত্তিকে যদি এরকম আসে তাহলে কিন্তু আমরা এইভাবে করে ফেলবো। কারণ আমরা জানি বিজোড় সংখ্যক পদের সমষ্টি হচ্ছে বিজোড় পদগুলোর সমষ্টি হচ্ছে কি? যত সংখ্যক পদ থাকে তার স্কোয়ার।
যতটা পদ থাকে, এখানে পদ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মানে যতটা পদ থাকে তার স্কোয়ার, মানে n স্কোয়ার। এই যে তাহলে পদ আছে 8টা, মানে 8 স্কোয়ার। তাহলে কত 8 স্কোয়ার মানে 64। এইগুলো যোগ করলে কত হবে 64। এখন যদি তোমাকে মনে করো এখান থেকে আমি 5 পর্যন্ত বাদ দিয়ে দিলাম, 7 থেকে শুরু হইল, 7 থেকে শুরু হয়ে এতটুকুই আছে, আমি এটা যোগ করব না। এখন আমি এটার সমষ্টিটা কীভাবে বের করব? দেখো এখানে এখন এইগুলোও কিন্তু বিজোড় আছে। এখন এটার সমষ্টি কি হবে দেখি তো। আমরা পদ আছে কয়টা, 1 2 3 4 5, পদ আছে কত 5টা, তার মানে 5 স্কোয়ার সমান কি 25। এটা কিন্তু হবে না, কেননা আমরা বলেছিলাম যদি ওইগুলা বিজোড় সংখ্যক পদ 1 থেকে শুরু করবা, তুমি সবসময় 1 থেকে নিতে হবে। এই যে আমাদের পদ 5টা হয়েছে, এখন এই অঙ্ক কিন্তু বুঝতেছে না, এই প্রবলেম কিন্তু বুঝতেছে না। আমাদের বিজোড় সংখ্যক পদ যে 7 থেকে শুরু হয়েছে, এটা যদি 1 থেকেও শুরু হইতো আমরা 5টা পদ নিতাম, তাইলেও মনে করো 1 + 3 + 5 + 7 + 9, 1 2 3 4 5, এখনও 5 হয়েছে, তাহলে এখনও তুমি 5 স্কোয়ার করবা 25 হবে। তাহলে এইগুলার সমষ্টিও কি 25 হবে, আবার এইখানের 5টার সমষ্টিও কি 25 হবে? তাহলে এটা কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের এটা যেখান থেকে শুরু হোক না কেন, তুমি কি করবা 1 থেকে ধরে নিবা। তাহলে 1 থেকে তুমি ধরো, 1 থেকে আমরা ধরবো, তাইলে এখানে আমাদের ধরে নাও 1 থেকে, তাহলে 1 থেকে 7 এর আগে বিজোড় সংখ্যা কয়টা আছে? 1 3 5, মানে 3টা, 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমাদের কত হবে 8 স্কোয়ার, কত 64। এখন আমার তো এইখানে 1 থেকে শুরু হয় নাই, আমার এইখানে কি কি বাদ ছিল? 1 বাদ ছিল, 3 বাদ ছিল, আর কি ছিল 5 বাদ ছিল। তাহলে 1 3 5, 5 3 8 9, এটা থেকে তুমি 9 বিয়োগ করে দিবা, ক্যালকুলেটরের সাথে সাথে তুমি বিয়োগ করে দিবা। 9 আছে 14, কত 5, হাতে আছে 1 5, 55। তাহলে আমাদের এইটা যোগফল হবে কত 55। আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক একইভাবে যদি আমি তোমাদেরকে বলি, মনে করো তোমাকে আমি বললাম যে মনে করো 201 থেকে 201 যোগ 203 যোগ 205, এইভাবে যাইতে যাইতে আমরা 301 পর্যন্ত গেলাম। এই বেজোড় সংখ্যক পদগুলার সমষ্টি কত হবে? এইটার সমষ্টি আমরা নির্ণয় করব। হোয়াট? এইটার সমষ্টি কত? এবার এটা 201 বিজোড় সংখ্যা, 203 বিজোড় সংখ্যা, 205 বিজোড় সংখ্যা, এইভাবে যাইতে যাইতে 301 পর্যন্ত যাবে। এখন যদি তোমাকে একটা এরকম দ্বারা দেওয়া হয়, মনে করো তোমাকে দিল 101 যোগ 103 যোগ 105 যোগ, এইভাবে যাইতে যাইতে যদি তোমাকে বলে যে 201 পর্যন্ত, এটার সমষ্টি কত? তখন তুমি কি করবা? আমরা এখানে 1 2 3 এইভাবে পদ যাইতে যাইতে 201 পর্যন্ত, এটা কিন্তু আমরা শর্টকাটে নির্ণয় করে ফেলতে পারি। এইখানে কয়টা পদ আছে সেইটা আমরা কিভাবে বের করতে পারি? পিছনের পদ থেকে সামনের পদ বিয়োগ দিব। আমরা কিন্তু জানি পিছনের পদ থেকে সামনের পদ বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পরে যেই রেজাল্ট আসবে সেইটাকে এখানে ডিফারেন্স 103 থেকে 101 গেলে 2 দিয়া ভাগ দিব। দেখো 201 থেকে আমরা প্রথমে বিয়োগ দিব, ক্যালকুলেটরে বিয়োগ দিয়ে ফেলবো 101, তাহলে 0 0 1 আছে 2, কত 1, 100, মানে 101 থেকে 201 পর্যন্ত। এখন এখানে কয়টা পদ হবে? এখানে তো 101 103 105 বিজোড় সংখ্যা, তাইলে আমরা যে ডিফারেন্সটা পাইলাম, এই আমরা পিছনের পদ থেকে সামনের পদ বিয়োগ দিয়ে যেই রেজাল্টটা পাইলাম, যেই ফলটা পাইলাম, এইটাকে এখানে ডিফারেন্স দিয়ে ভাগ দিয়ে দেবে। 103 থেকে 101 গেলে কত 2, তাহলে 50। 50-এর সাথে আমরা সবসময় এটা ভাগফলের পরে আমরা 1 যোগ করে দিব, 51। তুমি এটা দেখো 101 থেকে 200 পর্যন্ত, 101 থেকে 200 পর্যন্ত 50টা জোড়, 101 থেকে 200 পর্যন্ত কত ডিফারেন্স? 100 ডিফারেন্স। তাহলে এখানে 50টা জোড় সংখ্যা আছে আর 50টা বিজোড় সংখ্যা আছে। তাইলে আমাদের এখানে 101 103 মানে বিজোড় সংখ্যা, তাইলে 200 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টা? যেহেতু এখানে 101 থেকে 200 পর্যন্ত 100 গড়, তার মানে 50টা জোড় সংখ্যা 50টা বিজোড় সংখ্যা। তাইলে 200 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে 50টা, আর 201 পর্যন্ত তাহলে আরও 1 বাড়বে, তাইলে 51টা। আমরা কিন্তু এইভাবে বের করতে পারি, অথবা মুখে মুখেও বের করতে পারি যে 101 থেকে 200 পর্যন্ত 100 গড়, তাহলে এখানে 50টা জোড় সংখ্যা 50টা বিজোড় সংখ্যা। এখন 200 পর্যন্ত বলে নাই, বলা আছে 201 পর্যন্ত, তাহলে আরও 1 গড় বাড়বে, যেহেতু এটা বিজোড় সংখ্যা, মানে 51টা বিজোড় সংখ্যা আছে। এবার এই 51টা বিজোড় সংখ্যা, এখন তুমি যদি 51 স্কোয়ার, আমরা জানি যতটা পদ আছে এতর উপরে স্কোয়ার দিয়ে দিই, তাহলে এটার যে রেজাল্টটি আসে সেইটা কিন্তু এটার উত্তর হবে না। এই 51টা পদ কিন্তু আমার
প্রবলেম বা আমার সমস্যা কিন্তু বুঝে নাই, আমার অঙ্ক কিন্তু বুঝে নাই। 51টা পদ যে আমি নিলাম সেটা কি 101 থেকে 201 পর্যন্ত নিলাম নাকি 1 থেকে 101 পর্যন্ত নিলাম, এটা কিন্তু এটা বুঝে নাই। তাহলে কি করতে হবে, তোমার ধরে নিতে হবে শর্টকাটে অঙ্কটা তুমি করার জন্য পরীক্ষাতে যদি এরকম আসে, তোমার ধরে নিতে হবে যে আমি 1 থেকে 201 পর্যন্ত, এদিকে যা আছে 1 থেকে 201, তাহলে 1 থেকে 200 পর্যন্ত জোড় সংখ্যা আছে 100টা, যেহেতু 200 ডিজিটের পার্থক্য। 1 থেকে 200 পর্যন্ত জোড় সংখ্যা 100টা, বিজোড় সংখ্যা 100টা। এখন 200 পর্যন্ত বলে নাই, 201 পর্যন্ত, তাইলে এটাও বিজোড় সংখ্যা, মানে 1 থেকে 200 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 100টা, আরও 200-র পরে 1, আরও 1 গড় বাড়বে, তাইলে 101টা। তাইলে আমার বিজোড় সংখ্যা আছে কয়টা, 1 থেকে 200 পর্যন্ত 100টা বিজোড় সংখ্যা, আবার 201 মানে এখানে আরেকটা বিজোড় সংখ্যা, মানে 101টা বিজোড় সংখ্যা। এবার 101কে আমরা স্কোয়ার করব। এবার 101-এ কত আসে দেখো, তুমি সাথে সাথে ক্যালকুলেটর স্কোয়ার করে ফেলবা। 101 স্কোয়ার, 101 স্কোয়ার করলে আমাদের আসে 10201। তাহলে আমরা কিন্তু এই যে সমষ্টিটা পাইলাম, 1 থেকে 201 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি পাইলাম এত, কিন্তু আমার কিন্তু 1 থেকে 201 পর্যন্ত বলে না, আমার 101 থেকে বলেছে। তাহলে আমার 100 পর্যন্ত এবার বিজোড় সংখ্যা আছে কয়টা, 100 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টিটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টা, আমার 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 50টি। তাহলে 50টি বিজোড় সংখ্যার জন্য যতটা বিজোড় সংখ্যা থেকে তার স্কোয়ার, মানে আবার আমরা 50 স্কোয়ার করে দিব। 50 স্কোয়ার মানে কত, 2500। তার মানে দেখো, এখন যদি আমরা এর আগের পর্যন্ত পদগুলোর সমষ্টি হচ্ছে কত, 2500। এখন এই 2500 যদি আমরা এইটা থেকে এই সম্পূর্ণটা থেকে এইখানে যে সমষ্টি বের হয়েছে, এটা কিন্তু 1 থেকে 201 পর্যন্ত এই সবগুলো বিজোড় সংখ্যার সমষ্টি কত, 10201। এটা থেকে যদি এখন আমি এই 101 এর আগ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি আমরা কত পাইলাম, 2500। এটা যদি এখন আমরা এটা থেকে মাইনাস করে দেই, 2500 যদি এখন আমরা মাইনাস করে দেই, তার মানে কত আসতেছে দেখো, -2500। তাহলে আমাদের কত আসে, 7701, মানে এই পদগুলোর সমষ্টি হবে আমাদের এখন 7701। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক একইভাবে যদি এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন দেই, তোমরা মনে করো তোমাদেরকে আমি দিলাম, সাধারণত এত বড় বড় পদ দিয়ে থাকে না, মনে করো আমাদেরকে 11 থেকে দিব, 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস, এইভাবে যাইতে যেতে মনে করো তোমাকে দিল কত দিল, মনে করো 79। এতটুকু পর্যন্ত এর সমষ্টি কত। তাহলে দেখো 1 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যা, মানে 80 পর্যন্ত বিজোড় সংখ্যা এটা ধরতে হবে। তাহলে 1 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টি, 40টি, আর জোড় সংখ্যা আছে 40টি। এখন এখানে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 40টি, আমরা 1 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যা 40টি, তাহলে আমাদের কি হবে, 40 স্কোয়ার, তার মানে 4 4 16 200। 1 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি হইল কত, 1600। 1 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যা, 1 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টি, 40টি। তাহলে যতগুলা সংখ্যা আছে, এই জাতীয় যতগুলা সংখ্যা আছে, মানে বিজোড় সংখ্যা যতগুলো আছে তার উপরে স্কোয়ার, মানে এর যোগফল হচ্ছে 1 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে কত, 1600। কিন্তু আমাদের তো এইখানে 1 থেকে 80 পর্যন্ত বলে নাই, 11 থেকে 80 পর্যন্ত বলছে। তাহলে এখন আমার 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি বাদ দিয়ে দিতে হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে কয়টি, 5টি। তাহলে 5টি, মানে তাহলে 1 থেকে 10 পর্যন্ত 5টি বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 5 স্কোয়ার, মানে 25। তাহলে আমার এখান থেকে বাকি বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি বাদ দিয়ে দিতে হবে, মানে 25 বাদ দিয়ে দিতে হবে। তাহলে মোট সমষ্টি থেকে যদি আমরা 25 বাদ দিয়ে দেই, তাহলে 1600 থেকে 25 গেলে 1575। তাহলে আমার 11 থেকে 79 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে 1575। আশা করি তোমরা এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার যে কোনোভাবেই তোমার এটা আসুক না কেন, তুমি কিন্তু এইভাবে পারবা। এবার আমরা যদি জোড় সংখ্যায় আসি, মনে করো 2 4 6 8, এইভাবে যেতে 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 আমাদেরকে 90 পর্যন্ত বলল, জোড় সংখ্যা 90। এবার এখান থেকে দেখো 1 থেকে 90 পর্যন্ত, এখানে 1 উল্লেখ করে নাই, কারণ 1 তো বিজোড় সংখ্যা, 2 থেকে শুরু হবে। তাহলে 1 থেকে 90 পর্যন্ত সংখ্যা, জোড় সংখ্যা আছে কয়টি, 45টি, বিজোড় সংখ্যা আছে 45টি। তাহলে আমার এখানে জোড় সংখ্যা আছে কয়টি, 45টি।
তাহলে 1 থেকে 90 পর্যন্ত আমাদের যোগফল নির্ণয় করতে হবে এবং জোড় সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে জোড় সংখ্যা আছে কয়টি? 45টি। এবার আমরা জানি যতগুলো সংখ্যা আছে ওইটার সূত্র হচ্ছে জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1, মানে যতটা সংখ্যা থাকে। তাহলে আমরা দেখছি 45টা সংখ্যা থাকে, তাহলে 45 ইন্টু মানে n × n+1, 45 ইন্টু কত? 45 + 1, তাহলে কত? 45 ইন্টু কত? 46। তাহলে 45 ইন্টু 46 আমাদের কত আসে দেখো? 45 ইন্টু 46 আমাদের আসে 2070। এই যে আমাদের এইটার এতটুক পর্যন্ত সমষ্টি আমাদের 2070 হয়ে গেল। এবার যদি আগের মতোই আমরা এইখানে যদি তোমাকে এইভাবে না দিয়ে যদি তোমাকে সামনের দিকে কিছু ব্ল্যাঙ্ক থাকে, মনে করো তোমাকে 22 থেকে দিল, 22 + 24 + 26 এইভাবে যাইতে যাইতে তোমাকে 90 পর্যন্তই দিল। এটা 100 হইতে পারে, কোনো সমস্যা নাই, 100 জোড় সংখ্যা। এবার তুমি কি করবা দেখো, এইখানে লাস্ট ডিজিট 100 এবং দেখতেছো 22, 24, 26 মানে ক্রমিক জোড় সংখ্যাগুলা। মানে তুমি দেখবা এখানে 24 থেকে 22 বিয়োগ দিলে 2, 26 থেকে 24 বিয়োগ দিলে 2, তাহলে এটা একটা সমান্তর ধারা এবং জোড় সংখ্যাগুলা ক্রমিক জোড় সংখ্যা 22, 24, 26 এভাবে যেতে যেতে 100। এখানে 22 থেকে শুরু হয়েছে, কিন্তু তুমি যেটা ধরে নিতে হবে তুমি 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা ধরে নিবা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা আছে 50টি, বিজোড় সংখ্যা আছে 50টি। তাহলে আমাদের জোড় সংখ্যা আছে কয়টি? 50টি। তার মানে 50 ইন্টু 50 + 1, এই যে আমাদের জোড় সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1, 50 ইন্টু 50 + 1, তাহলে 50 ইন্টু 50 এর একে কত? 51। এবার 5 একে 5, 5 5 25, 0। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে কত? 2550। কিন্তু আমাদের এখানে 1 থেকে 100 পর্যন্ত বলে দেয় নাই, এখানে 22 থেকে 100 পর্যন্ত বলছে। তার মানে 22 এর পূর্বে আমাদের জোড় সংখ্যা আছে কয়টা? 22 এর পূর্বে জোড় সংখ্যা আছে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা আছে কয়টা? 10টা। 1 থেকে 20 পর্যন্ত 10টা বিজোড় সংখ্যা, 10টা জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা আছে কয়টা? 10টা। তাইলে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা চলে গেল 21 আর 22 থেকে তো এখানেই আছে। আমরা তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি বের করলাম। এবার 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা আছে কয়টি? 10টি। তাহলে ওই 10টি জোড় সংখ্যার সমষ্টি হবে কত? 10 ইন্টু 10 + 1, মানে 10 ইন্টু 11 মানে কত? 110। এবার আমরা যদি এই সম্পূর্ণ সমষ্টি থেকে 110 বাদ দিয়ে দেই, তার মানে আমাদের 0, 1 আছে 5 কত? 4, 1 আছে 5 কত? 4 আর এই 2। তাহলে আমাদের 22 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি 2440। শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই রইল। তোমরা অবশ্যই নেক্সট ক্লাস দেখবা। আজকে আমরা কি করলাম? স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর সমষ্টি এবং স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। আমরা এও জানলাম যে পদ সংখ্যা কিভাবে বের করতে হয়। আমরা পরবর্তী ক্লাসে আজকে আমরা জোড় এবং বিজোড় সংখ্যা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে যদি জোড় এবং বিজোড় সংখ্যা একই সাথে থাকে সেইটার সমষ্টি কিভাবে বের করতে হয় সেটা আমরা আলোচনা করব। অবশ্যই পরের ভিডিও দেখবা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।